ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে প্রিয়স্মিতা তেহেজাবিন রায়। পর্ব সংখ্যা ৫। রাতের মধ্যপ্রহর চলমান। শিকদার বাড়ির কানায় কানায় বাচ্চা, মহিলা, পুরুষ, যুবক যুবতী, উপচে পড়া ভিড়। আর কেচর মেচর বোঝাই উপায় নেই যে এখন মধ্যরাত, কিন্তু সময় পূর্বে হলুদ প্রোগ্রাম বন্ধ হয়েছে। সবাই অনেক ক্লান্ত, কিন্তু ঘুমের ঘোরের সময় একটা বিরাট বিপত্তি বেঁধে গেল। আগেই রাতে সবাই ঘরগুলোতে ঠেসে ঠুসে ফিট হয়ে গেল আজকে দ্বিগুণ পরিমাণ মানুষ। প্রণয়কুঞ্জের প্রতিতলায় ২৪টি করে মোট ৯৬টি রুম রয়েছে, তাও আজকে আর জায়গা হলো না। তাই সবাই ঠিক করলো ছাদে, ড্রয়িং রুমে, চিলকোঠায় সব জায়গায় ঘুমানো হবে। ঘরের বাইরের জায়গাগুলোতেও পুরুষরা আর ঘরের ভেতর মহিলারা ঘুমাবে। কিন্তু যত যাই হোক, ৫টি নির্দিষ্ট রুমে কোনো অতিথি অনুমতি ছাড়া প্রবেশ করবে না, যথা বাড়ির চারকর্তা এবং প্রণয় শিকদারের ঘর। পরিণীতা, প্রিয়তা, ইয়ানা, পূর্ণা, চিত্রা, মিষ্টি, প্রেরণা প্রিয়তার রুমে চলে এসেছে, যাতে তারা একটু স্বস্তির সাথে থাকতে পারে। তারা আবার এত মহিলার সঙ্গেও থাকতে পারবে না। সব মেয়েরা মিলে প্রিয়তার ঘরে দরজা বন্ধ করে দিল। আজকে রাতে তারা রাত জেগে গল্প করবে। কথাই আছে, মেয়েদের গল্পে শেষ। আর মেয়েগুলো যদি সমবয়সী হয় তাহলে তো কথাই নেই। প্রায় ১ ঘন্টা আগে প্রণয় খবর পেয়ে পুকুর পাড়ে গিয়েছিল। সেখানে গিয়ে দেখে তার গুণধর ভাইয়েরা একে অপরের ওপর চিটপটাং হয়ে শুয়ে পড়ে আছে আর বিড়বিড় করছে। দৃশ্যটা দেখে প্রণয় বিরক্ত হয়ে ভুরু কুঁচকে রহমান চাচাকে বলল, চাচা পুকুর থেকে পানি তুলে ওদের চোখে মুখে ছিটিয়ে দিন। রহমান চাচাও তাই করলেন, কিন্তু এতে তাদের কোনো নেশা কমল না, বরং উল্টলো। অরণ্য প্রণয়ের মাঝে কুহুকে দেখছে। কি সাংঘাতিক ব্যাপার! সে কোনো রকম টালতে টলতে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। প্রণয় শীতল দৃষ্টিতে চেয়ে আছে, কোনো কথা বলছে না। যার স্বাভাবিক অবস্থায় তাদের বড় দাদাকে সামনে মেপে মেপে কথা বলে, নেশার ঘোরে তারা তাকে নিজের প্রেমিকা ভাবছে। অরণ্য প্রণয়ের গায়ে হাত দিয়ে বলল, চিত্রা, তুমি এত শক্ত, লম্বার মোটা কেমনে হলে? বলে গালে হাত দিতে অনুভব করলো হাতে খোঁচা খোঁচা লাগছে। এটা তো অরণ্যের কাঁদো কাঁদো হয়ে বলল, তোমার ওপর কি ব্যাটার ভূত ভর করছে? প্রণয়ের এমন মতলামি আর সহ্য করতে না পেরে বাঘের মতো গর্জন করে উঠল, চুপ, একদম চুপ। ধমক খেয়ে সবাই কেঁপে উঠল। একেবারে ভদ্র বাচ্চার মতো শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তাদের ৩০% নেশা কাটিয়ে গেছে। প্রণয় রেহমান চাচাকে বলল, চাচা এদেরকে লেবু পানি খাওয়ান, নেশা না ছাড়া পর্যন্ত থামবেন না, বলে সে চলে গেল। রহমান চাচা এতক্ষণ ধরে ভয়ে কাঁপছিল, ধমক শুনে লাফিয়ে উঠেছে। এই পুরো ঘটনা ৩ তলায় প্রিয়তা রুমের বেলকনি থেকে মেয়েরা দেখছিল। তারা হাসতে হাসতে একজন আরেকজনের উপরে গড়িয়ে পড়ছে। চিত্রা বলল, সে ভয় পেয়েছে। এই কথা শুনে মেয়েরা আবার ঘর কাঁপিয়ে হেসে উঠল। চৈত্র মাসের ব্যবসা গরমে প্রাণকুল অতিষ্ঠ হয়ে উঠেছে। যদিও প্রণয়কুঞ্জের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, তবু প্রকৃতির বিশুদ্ধ বাতাসের কাছে এই কৃত্রিম বাতাস কিছুই না। তাই মেয়েরা প্রিয়তার বেলকনি মধুর বিছিয়ে গোল হয়ে বসলো। ইয়ানা পরিণীতার গায়ে হেলান দিয়ে বসে পড়ল। পিয়ারলাল, হাই মেরি পিয়ারলাল। সবাই চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে। ইয়ানা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি হয়েছে বেবিরা? সবাই ইয়ানাকে চেপে ধরলো। ওর পিয়ারলাল নাম জানায় না। মূলত ওরা কেউ কারো রিলেশনশিপের ব্যাপারে জানে না, কারণ শিকদার বংশের প্রেমের প্রতীক এলানাও নেই। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এইসব নিয়মকানুন বুড়ো আঙ্গুল দেখিয়ে শিকদার বংশের একজন ও সিঙ্গেল নেই, কেবল সমুদ্র ছাড়া। তাদের সবার রিলেশনশিপ ওপেন, সিঙ্গেল কেউ কারো রিলেশনশিপে ডিসকাস করে না। তাদের সম্পর্কের ব্যাপারে শুধু শুধু তাদের বেস্ট ফ্রেন্ডরাই জানে। প্রিয়তা মিটমিট করে হাসছে। সবাই হতাশ হয়ে বলল, তোর পিয়ারলাল কে কি আমরা নিয়ে যাব? এভাবে তাদের গল্পের আসর জমে উঠল। একইভাবে গল্প আর আড্ডা চলতে থাকলো। গল্পে অন্ধকার সরে দিয়ে দিনের আলো এসে ধরণীতে আলোকিত করলো। পাখির সুমিষ্ট কলরবে মুখরিত চারপাশ। আজকের দিনটি বিশেষ। পৃথার বিয়ে, প্রণয়কুঞ্জের সরগম, শিকদার বাড়ি ৪ গিন্নি, পহেলিকা, আরও ১ ডজন মহিলা মিলে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। চিত্র ও পরিণীতা টেবিল সেট করছে।
ব্যস্তভাবে। ওরা দেখলো এত বড় টেবিলও হবে না, তাই স্টোররুম থেকে একটি ডিজাইন করা আরো দুটো টেবিল এনে দুই পাশে লাগানো হলো। শিকদার পরিবারের সদস্য সংখ্যা 22 জন, কিন্তু এখন ডাইনিং প্লেসে 80 জনের বেশি মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। প্রথমে পুরুষরা খাবে, বাড়ির কর্তাসহ বিশিষ্ট অতিথির এবং পরিবারের ছেলেরা। তারপর বাড়ির অতিথি মহিলারা খাবে, এরপর বাড়ির মেয়েরা খাবে। একইভাবে সবার জন্য আয়োজন করা হয়েছে। তনুশ্রী বেগম বাড়ির সব মেয়েদের ডাকতে লোক পাঠিয়েছে। 10 মিনিট পর প্রেরণা, মিষ্টি, কুহু, তিথা, সায়রা, পৃথা সহ প্রিয়তা ছাড়া সবাই এসে হাজির হলো। অর্থী বেগম মেয়েদের বললেন, খাবারগুলো টেবিলে পরিবেশন করো। সব মেয়েরা মিলে 15 মিনিটের মধ্যে সব খাবার টেবিলে সাজিয়ে দিল। রুটি, লুচি, পরোটা, টোস্ট, ব্রেড, খিচুড়ি, গরুর মাংস ভুনা, খাসির মাংস ভুনা, বাটার চিকেন, এগ সসলেট, পায়েস সহ 10 রকমের ডেজার্ট আইটেম, আরও অনেক কিছু। খাবারের গন্ধে মুখরিত চারপাশ। প্রথমে পুরুষরা, তারপর মহিলারা নাস্তা করে নিলেন। এখন শুধু মেয়েরা বাকি। প্রিয়তা এখনো আসেনি। অনুজা বেগম তন্ময়কে বললেন, তোর প্রিয় আপুকে ডেকে নিয়ে আয়। একথা শুনে তন্ময় একটু দুষ্টু হাসি দিয়ে বলল, ঠিক আছে আম্মু। প্রিয়তা মরার মতো ঘুমাচ্ছে, কারণ সারা রাত আড্ডা দিয়ে শেষ রাতের দিকে তারা ঘুমিয়েছিল, তা এখনো তার ঘুম পাচ্ছে। লতানো চুলগুলো বিছানায় ছড়িয়ে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। তন্ময় পা টিপে টিপে তার আপুর রুমে গেল। গিয়ে দেখে তার আপু গভীর ঘুমে ডুবে আছে। এখন তার কে তুলতে গিয়ে ফেলে দিলে সে বুঝবে না, তাই কি? একটা শয়তানি বুদ্ধি মাথায় এলো। সে কানের পাশে মুখ এনে জোরে চিৎকার দিল, আপু! এমন চিৎকার শুনে প্রিয়তার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। ধরফড়িয়ে উঠল সে। একটুর জন্য সে পটল তুলে নেয়। রাগী দৃষ্টিতে সামনে তাকিয়ে তন্ময়কে হাসতে দেখে রাগটা যেন মাথায় চড়ে গেল। সে তন্ময়কে তুলে টেনে নিয়ে বলে, পেট মোটা, তুই কি আমায় ভালো মতো দেখতে পারিস না? তন্ময়ের মুখে অসহায়ত্ব ফুটে তুলে বলল, আমার কি দোষ? আম্মুই তো তোমাকে ডেকে আনতে বললো। প্রিয়তা ঝাড়ি দিয়ে বলল, দূর হও আমার চোখের সামনে থেকে। কাঁচা ঘুম ভেঙে যায় প্রিয়তার, মাথাটা ঝিমঝিম করছে, নীলাভ চোখে অজস্র ঘুম। কিন্তু সে সব পাত্তা না দিয়ে শরীরটা টেনে টেনে বিছানা থেকে তুলে ওয়াশরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে এসে ওড়নাটা গায়ে জড়িয়ে নিল, ঢুলুমুলু চোখ তুলে হাত খোপা করতে করতে বাইরে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলে শিকদার বংশের বংশধররা টেবিলে আলো করে বসে আছে। তখন পুরুষরা খাওয়ার সময় অনেকে ডেকেও অর্থী বেগম জমিদারদের ঘুম থেকে তুলতে পারেনি। সবার খাওয়া শেষ, বাড়ির মেয়েরা খাবে, এমন সময় জমিদার ডুলতে ডুলতে এক একজন এসে এপাশ ওপাশ ধপাস করে চেয়ার টেনে বসলো। কাল রাতে এক একজনের চেহারা রেহমান চাচার লিটার চারেক করে লেবু পানি খাইয়ে অনেক কষ্টে হুঁশ আনে। সবাই নিজ নিজ ঘরে পৌঁছে দিয়েছিল। সারা রাত প্রায় সবাই বেহুশি ছিল, তাই তাদের এত দেরি হলো। প্রেম রাজকে ফিসফিস করে বলল, সেজ ভাইয়া, কালকে কি হয়েছিল? রাজ বলল, জানি না, মনে নেই। অরণ্য বলল, আমাদের ঘরে এনেছিল কে? পৃথক বলল, কপালে শনি নাচছে তোমাদের। সমুদ্র ভুরুজিয়ে বলল, কেন কেন? পৃথক কিছু বলবে তখনই প্রিয়তা ঢুলতে ঢুলতে সে প্রীতমের পাশে চেয়ারে ধপাস করে বসে পড়ল। ভাইয়ের কাঁধে মাথা এলিয়ে দিল। প্রীতম বোনকে আগলে নিয়ে বলল, খুব ঘুম পাচ্ছে বনু? প্রিয়তা ভাইয়ের হাতটা আরো শক্ত করে ধরে বলল, প্রেম বলল, সারা রাত কি চুরি করেছিস? রাজ বলল, তোকে একদম চোরের মতোই লাগছে প্রিয়। প্রিয়তা প্রীতমকে বলল, এই টেপ রেকর্ডারকে বন্ধ কর ভাইয়া। প্রীতম ভাইদের চোখ রাঙালো। ইয়ানা বলল, কি হয়েছে বেপি? প্রিয়তা ঝাড়ি দিয়ে বলল, চুপ চুপ কর পোল্টিবাজ। পরিণীতা বলল, এই ড্রামা বন্ধ কর, শোন, আই হ্যাভ এ প্ল্যান। পৃথা বলল, কি প্ল্যান? পরিণীতা বলল, কালকে ভাইয়াকে সেম আউটফিট পরেছিল, আজও আমরা পরবো। চিত্রা বলল, কি পরবো আমরা? পরিণীতা বলল, আমরা সবাই একই ডিজাইনার শাড়ি এনেছি। প্রিয়তা বলল, আমি পরবো না, তোরা পর। পরিণীতা বলল, বনু প্লিজ, আপুর বিয়ের আনন্দটা মাটি করবি না। তাদের এসব কথার মাঝে চার গিনি সবার হাতে প্লেটে খাবার তুলে দিল। তনুশ্রী বেগম বড় ঝাঁকে, ভাবি দেখেন তো কি সুন্দর লাগছে আমাদের ছেলে মেয়েদের, মাশাআল্লাহ। অনুশ্রী বেগম হেসে হেসে বলল, ঠিক হয়ে বলেছ।
মুগ্ধ দৃষ্টিতে চারজন মা তাদের সন্তানদের হাসি খুশি মুখগুলো দেখে তৃপ্তি হাসি হাসলেন। অর্তি বেগম বললেন, ভাবি, এদেরকে চিনো না? এদের পেটে পেটে শয়তানিক এক একটা গোপী যন্ত্র, আর ওরা যদি একটু প্রশ্রয় পায় তাহলেই তো হলো। যদি একটু প্রণয়ের মাঝে এর মধ্যে হতো তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকলো না। এতক্ষণ প্রহেলিকা তাদের কথা শুনছিল। সে অনেকটা চুপচাপ প্রকৃতির মেয়ে, অনেকটা প্রণয়ের মতোই। সে আর প্রথম পিঠাপিঠি, কিন্তু সে ভাইদের মতো প্রাণোচ্ছল আচরণ করে না। তবে সবাই তাকে বড় আপু হিসেবেই অনেক সম্মান করে। প্রহেলিকা বলল, এমন করছিস কেন প্রিয়? সবাই এত করে বলছে, রাজি হয়ে যা। প্রিয়তা প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকা দেখলো তার ভেতরে কেমন অদ্ভুত যন্ত্রণা কাজ হচ্ছে, কিন্তু তা সে কোনোদিনও প্রকাশ করতে পারে না। প্রিয়তা বলল, সরি আপু, কালকে আমার অনেক কষ্ট হয়েছিল। কথা শুনে প্রীতম বলল, তোদের যা ইচ্ছে কর, আমার বোনকে জোর করবি না। সবাই পরোটা দিয়ে গরুর মাংসের ভুনা খাচ্ছে, শুধু প্রিয়তার প্লেটে খিচুড়ি আর 4 পিস ইলিশ ভাজা, কারণ এটা তার সবচেয়ে প্রিয় খাবার। খিচুড়ি প্লেটে তোলার সময় সে ভাবে না খেতে পারবে কিনা। সবাই খেয়ে চলে যাচ্ছে একে একে, শুধু প্রিয়তা এখনো খাচ্ছে। এর মানে এই নয় যে সে অনেক বেশি খায়, বরং একটু একটু করে খাচ্ছিল। তখনই থিরা দৌড়ে এসে বলল, আপু, বড় আপু, ফুপিরা এসে গেছে। থিরার কথা শুনে প্রিয়তা লাফিয়ে ওঠে, হাত খাওয়া প্লেট ফেলে হাত ধুয়ে ছুটলো ফুপির কাছে। সে যেতে যেতে কেউ এসে খিচুড়ি প্লেটটা সরিয়ে ফেললো। প্রিয়তা দৌড়ে গিয়ে মেহজাবিন চৌধুরীকে জড়িয়ে ধরল। মেহজাবিন চৌধুরী সাদমান শিকদার এবং খালিদ শিকদারের ছোট 4 ভাই এবং বোনের মধ্যে একমাত্র বোন, কিন্তু কানাডায় থাকেন। ভাইজির বিয়েতে এসেছেন। মেহজাবিন চৌধুরী ফাহাদ চৌধুরী একজন ব্যবসায়ী। তাদের 2 ছেলে মেয়ে। বড় ছেলে শুদ্ধ চৌধুরী কানাডার অন্যতম সেরা হার্ট সার্জন। সে প্রণয়ের সমবয়সী, কিন্তু কোনো এক অজানা কারণে প্রণয় ও শুদ্ধ একে অপরকে পছন্দ করে না। ছোট মেয়ে শ্বেতা চৌধুরী অনার্স 2য় বর্ষে পড়ে। এতক্ষণ সবাই চলে এসেছে কারণ মেহজাবিন চৌধুরী তার ছেলে মেয়ের চেয়ে ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি বেশি ভালোবাসা দেখায়। তাই তারা সবাই না চাইতেও ফুপির কে অনেক ভালোবাসে। প্রিয়তা অনেকক্ষণ ফুপির সাথে কথা বলেছিল। কিছুর কথা মনে পড়তেই ডাইনিং প্লেটে ছুটে গেল। গিয়ে দেখে ওর প্লেট হাওয়া, খিচুড়ির পাত্রে আর একটুও নেই, কারণ যা ছিল সব তার প্লেটে আগে তুলে নেওয়া হয়েছিল। প্রিয়তার মন খারাপ হয়ে গেল। মনে মনে বলল, কোন খাদক নিয়ে গেল, তার যেন কখনো ভালো না হয়। কত কিছু আছে, সেসব রেখে খিচুড়ির দিকে নজর পড়ল। মনে মনে বকতে বকতে চলে গেল নিচের ঘরে। কেউ একজন অনেক তৃপ্তি নিয়ে পুরো প্লেট খালি করে হাত দিয়ে বেরিয়ে গেল। কালকের চেয়ে আজকের ব্যস্ততা আরো বেশি। মাগরিবের নামাজের পর বিয়ে হবে। সকাল 9টা বাজতে পারলো না, গরমের উত্তাপ ছড়ানো শুরু। প্রণয় ঘুরে ঘুরে সব দিকে তদারকি করছে। গরমের তাপে ছেলেটা লাল হয়ে গেছে, পরনের সাদা শার্টটা লেপ্টে গেছে গায়ের সাথে। হঠাৎই অনুভব করলো তার পিঠে কেউ একজন হাত রাখলো। প্রণয় শান্ত দৃষ্টিতে পিছু ফিরে তাকালো। কাউকে দেখতেই ওর ঠোঁটে একটু টুকরো হাসি ফুটলো। ছেলেটা প্রণয়কে জড়িয়ে ধরলো। কি ভাই, তুই তো বন্ধুকে ভুলে গেছিস? সে মুচকি হেসে বলল, তাই বলে আমি তো আর ভুলে যেতে পারি না। মুখটা দুঃখী দুঃখী করে বলল। প্রণয় ভুরু কুঁচকে বলল, ড্রামাবাজ। আবারও হাঁটা দিল। সঙ্গে সঙ্গে ছেলেটাও হেঁটে গিয়ে বলল, ভাই তুই রাগ করছিস? জানিস তো ফ্লাইট মিস করে ফেলেছিলাম। প্রণয় কিছু বলল না। ছেলেটা সাফাই গাইল। ছেলেটার কেউ না, ছেলেটা সাদাফ শওকত। প্রণয় শৈশবের সবচেয়ে কাছের বন্ধু। স্কুল কলেজ ভার্সিটি বন্ধু বান্ধব পাতানো পছন্দ না প্রণয়ের। প্রণয় কিছু এই ছোট্টবেলাতেই অভ্যস্ত। সবাই যখন প্রণয়ের সাথে ভাব জমাতে চাইতো সে পাত্তা দিত না, কিন্তু এই ছেলেটাকে না বললেও সে বুঝে যেত। তাই সে প্রণয় এসব কাছের মানুষ। ছেলেটা প্রণয়ের কাছে ওর ভাইদের থেকেও বেশি আপন। সাফত বর্তমানে ইউকেতে থাকে। সে একজন সায়েন্টিস্ট, কিন্তু এর কথা প্রণয় তার পরিবার ছাড়া আর কেউ জানে না। সবাই জানে তার বাবা বিজনেস সামলায়, আসলে বিজনেস সামলায় না। 2 বন্ধু কথা বলতে বলতে বাড়ির ভেতর যাচ্ছিল, তখনই সাদাব কিছু একটা দেখে থমকে গেল। প্রণয়কে বলল, ভাই তুই যে, আমি আসছি। প্রণয় ভুরু করছে তাকালো, তাড়াতাড়ি আয়। প্রণয়ের ঘরে যাওয়ার উদ্দেশ্যে 3 তলায় পা রাখতেই
কারোর সাথে ধাক্কা খেলো। দেখা হতেই দুজন দুজনের হাত মুষ্টিবদ্ধ করলো। শুদ্ধ দাঁত কর্মর করে হেসে বলল, কেমন আছিস প্রণয়? প্রণয়ের চোখে সাদা অংশ লাল হয়ে গেল, কপালের রগগুলো ফুলে ওঠা অবস্থায় হেসে বলল, জানো প্রণয়, তোমার এই অবস্থা দেখে বড় মায়া হয় আমার। প্রণয় দাঁত চেপে বলল, আমি আজকে কোনো ঝামেলা চাই না। তাই বলে এটা ভাবিস না যে ঝামেলা হবে না। নিজের চোখ সামলে রাখবি, না হলে আমার আসল রূপ দেখবি, যা তোকে কখনো দেখাতে চায় না। বলেই চলে গেল প্রণয়। শুদ্ধ আবারও হাসলো, মনে মনে বলল, ওপর থেকে দেখে বোঝা না গেলেও এখনো ছায়ের নিচে আগুন জ্বলে, যা দাবানল লাগিয়ে যায় সবকিছু, জ্বালিয়ে ভস্ম করে দেয় সব। তারপর সে কারো ফোন করলো, এখনই আমার সাথে দেখা করো। ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না, শুধু বলল, কোথায় আসতে হবে, টেক্সট করে দিচ্ছি। ফোন রেখে একটু বাঁকা হাসলো। পুকুর পাড়ে বসে আছে পূর্ণতা। রাজ আর পাশে বসতে বসতে বলল, এখানে বসে কার সর্বনাশ করার মতলব করছেন ম্যাডাম? পূর্ণতা বিরক্ত হলো, কিছু বলো না। রাজ আবার বলল, এমনিতেই তো তোমার যা চেহারা, তারপর বেচারা বেচারা চেহারা করে পটল তুলবে। পূর্ণতা এবার দাঁত কেলিয়ে হাসলো, আমি যদি আপনাকে এখান থেকে ধাক্কা দেই, আপনিও পটল তুলবেন? রাজ ভাব নিয়ে বলল, তুমি যদি হাত ধরে রাখো আমি পটল তুলতেও রাজি। পূর্ণতা নরম সুরে বলল, এখান থেকে বিদায় হন, আপনার সাথে মুড খারাপ করার ইচ্ছা নেই আমার। রাজ চোখ ছোট ছোট করে বলল, ঠিক আছে, বলে চলে গেল। পূর্ণতা মন খারাপ করলো। সাদা প্যাকটা পিটলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মন দিয়ে সামনের দৃশ্য দেখছিল। পরিণীতা নিয়ান পিঙ্ক এবং গাঢ় লং গ্রাউন্ড পরেছে, ফর্সা গায়ের ওপর গোলাপি আভাটা ঝিলমিল করছে, কোমর পর্যন্ত রিবার্নিং করা চুল হাওয়ার তালে দুলছে। পরিণীতা কোমর পর্যন্ত চুল। পরিণীতা গোলাপ গাছ থেকে একটি ফুল ছিঁড়ে তার হাতে নিতেই পেছন থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো, ফুলপরি। পরিণীতা একটু চমকে তাকালো, পেছনে থাকা মানুষটা খুশিতে লাফিয়ে উঠল, সাদাফ। ধীর পায়ে এগিয়ে এসে টিপ দিয়ে বলল, কেমন আছো ফুলপরি? পরিণীতা মিষ্টি এসে সাথে সাথে এক গালে সুনিপুণভাবে গর্ত করে, যা দেখে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদযন্ত্রের চাপ অনুভব হয়। সাদাফ গাছ থেকে একটা ফুল ছিঁড়ে সযত্নে তার চুলে গেঁথে দিল। পরিণীতার সামনে থাকা পুরুষটির দিকে চোখ তুলে তাকালো। 5 ফুট 11 ইঞ্চির উচ্চতার এক সুদর্শন পুরুষ, ফর্সা গায়ে খোঁচা খোঁচা দাড়ি, তার সাথে ভীষণ মানিয়েছে। সাদাফ বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে ফুলপরি। পরিণীতা আবারও হাসলো, তার সামনে পুরুষটি অর্মানেশীয় মুগ্ধ চোখে চেয়ে। তার কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হয়তো এটাই। এসব ঘটনা কিছু দূর থেকে কেউ একজন দেখলো, যার কলিজায় মোচড় দিয়ে উঠল। সে কিছু না বলে নিঃশব্দে স্থান ত্যাগ করলো। দুপুর 12টা। আজ পহেলা ফাল্গুন। রায়পুরে সাধারণ মানুষ বিয়ের দাওয়াত খেতে শিকদার বাড়িতে ভিড় জমিয়েছে। আজ পয়লা ফাল্গুন। সাদাক শিকদার গোটা রংপুরের মানুষের মধ্যাহ্নের ভোজের ব্যবস্থা করেছে। শিকদাররা অতিথি উপনয় খুবই ভালো জানে। শিকদার বাড়ির পাশে মাঠে বিশাল প্যান্ডেল বানানো হয়েছে। প্রথমে পুরুষ তারপর মহিলা খাবে। এ গরমে সবার বেহাল অবস্থা, কিন্তু দম ফেলার ফুসরত নেই। প্রিয়তা গোসল সেরে একটা পাকিস্তানি ফুল স্লিভ হালকা গোলাপি রঙের 3 পিস পরে নিল। গলার সাথে হাতে পানি দানা দানা মুক্তোর মতো চকচক করছে। প্রিয়তার লম্বা চুল শুকাতে ভীষণ কষ্ট হচ্ছিল। হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে শুকাতে হঠাৎ কিছু মনে পড়ল তার। প্রিয়তার বড় আব্বু কোনো এক মন্ত্রীর বাড়িতে বিশেষ পরিবারের সবাইকে নিয়ে দাওয়াত করা হয়েছিল। আব্বু আম্মুরা সেদিন দাওয়াতে গিয়েছিল। বাড়িতে সেদিন কেউ ছিল না। ভাইয়াপুরে স্কুলে ছিল। 8 বছর বয়সী প্রিয়তা বাড়িতে একা ছিল, শুধু দুজন কাজের মহিলা ছাড়া কেউ ছিল না। প্রিয়তা গোসল সেরে হাঁটু অব্দি ভেজা চুল নিয়ে ফেঁসে গিয়েছিল। তখন আম্মু বৈদ্যুতিক জিনিসপত্র স্পর্শ করতে বারণ করেছিল। প্রিয়তা কি করবে বুঝতে না পেরে চুলের পানি ফ্রক দিয়ে চুপচুপ করে ভিজা অবস্থায়। তখনই প্রণয় ভার্সিটি থেকে ফিরে আসে। তখনও প্রচন্ড গরমে প্রণয় বাসায় ফিরে এসে ঘরের দিকে যাচ্ছিল, তখন কিছু একটা ভেবে প্রিয়তার ঘরে উকি দিল। সামনের দৃশ্য দেখে একটু অবাক হয়। হাঁটু অব্দি চুল পানিতে ভিজে আছে। প্রণয় একটু হেসে প্রিয়তাকে ডাক দিল, রক্তজবা। প্রিয়তা তড়িৎ গতিতে ফিরে তাকালো। প্রিয়তার মুখে উজ্জ্বলতা। দৌড়ে এসে প্রণয়ের বুকে ঝাপটে পড়ল। প্রণয়ও তড়িৎ বেগে পিছু ফিরে তাকালো। প্রণয়ও সেই মুখে হাসি উজ্জ্বল। তোয়ালে দিয়ে
তোয়ালেটা খুলে মাটিতে পড়ে গেল। প্রিয়তা ভেজা চুল সাদাফের রঙা শার্টে ভিজিয়ে দিল। মিনিট পাঁচেক পর প্রণয় প্রিয়তাকে নিজে থেকে ছাড়িয়ে নিল। প্রিয়তা খুশি প্রিয়তা খুশিতে নীলাভ চোখ দুটো চিকচিক করে উঠল। সে শহর থেকে বেরিয়ে প্রণয়ের চোখে স্থির হয়ে গেল। রেড লেভলেট কালারের একটা লং ফ্রক পরে বেরিয়ে আসতে এক চকচকে নীলপরি, দুধে আলতা রাঙা মুখে শিশুসুলভ আভা, জলে জলে নীল সমুদ্রের মতো চোখ। প্রিয়তা প্রণয়কে কাছে ডাকলো। প্রিয়তা গিয়ে প্রণয়ের পাশে বসলো। প্রণয় লম্বা চুলগুলোর ওপরে হাত তুলে একটা সুন্দর ঝুঁটি বেঁধে দিল। প্রিয়তার গালে চুমু দিয়ে বলল, প্রিন্সেস। তার স্বরে চিৎকারে প্রিয়তা ধরফরিয়ে উঠল। পিছনে তাকিয়ে দেখলো মেয়েরা রাগে রাগে মুখ করে তাকিয়ে। প্রিয়তা বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? পরিণীতা বলল, কখন থেকে ডেকে চলেছি তোকে, তুই এখনো রেডি হসনি? ফুপিরা তোকে খুঁজছে। প্রিয়তা তড়িঘড়ি করে ফ্রেঞ্চ বেনি করে নিল। হাতে চুড়ি পরে নীল চোখে একটু কাজল দিল। ঠোঁট পিঙ্ক কালার লিপ বাম দিল। কপালের কাছে ছোট্ট টিপ পরে নিল। প্রিয়তা তড়িঘড়ি করে বেরোতে নিল। তক্ষণি বোনেদের দিকে তাকাতে সে বেবাচেকা খেলো। সবাই হা করে তাকিয়ে আছে। প্রিয়তা বলল, কি হয়ে দেখছো গাইস? ইয়ানা বলল, প্রিয় আমি কেন ছেলে হলাম না? প্রিয়তা লজ্জা পেল। তারপরে সবাই নিচে চলে গেল।